আসসালামু আলাইকুম। বোররা ভার্চুয়াল স্কুল কুমিল্লা থেকে আমি কোহিনুর কবিতা, সহকারী শিক্ষক বাংলা, বোররা হাজী নওয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই খুব ব্যস্ত আছো, অ্যাসাইনমেন্ট পেয়ে গেছো, অ্যাসাইনমেন্ট লিখছো, অ্যাসাইনমেন্ট নিয়ে ভাবছো, তাই না? তো আজকে তোমাদেরকে আমি সেই অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করতে হয় আমি সেটা দেখাবো। গত ক্লাসে আমাদের এই বোররা ভার্চুয়াল স্কুল কুমিল্লা থেকে আমাদের এই লাইভ ক্লাসে, গত বাংলা ক্লাসে আমি অ্যাসাইনমেন্টের সামগ্রিক দিকটা তুলে ধরেছিলাম। অ্যাসাইনমেন্টের সংজ্ঞা, আমরা কেন অ্যাসাইনমেন্ট করব এবং কিভাবে আমরা করব। কিন্তু আজকে আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা যে প্রথম অ্যাসাইনমেন্ট পেয়েছি সেই অ্যাসাইনমেন্ট আজকে নবম শ্রেণীর বাংলা, সেই অ্যাসাইনমেন্ট আমি সরাসরি দেখাবো। তাহলে আজকে শুরু করব আমরা নবম শ্রেণীর বাংলা, আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট। নবম শ্রেণীর বাংলার অ্যাসাইনমেন্টে আমাদের কি? আমাদের নবম শ্রেণীর বাংলায় অ্যাসাইনমেন্টের আমাদের বিষয়টা হচ্ছে আমাদের কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ থেকে আমাদেরকে একটা নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আমাদের এটা কি দেওয়া হয়েছে? আমাদের আজকের মানে নবম শ্রেণীর বাংলার অ্যাসাইনমেন্টের বিষয়টা হচ্ছে, আমি শিরোনামটা বোর্ডে লিখে নিয়েছি, একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ 10 বাক্যে প্রকাশ করো। দেখতে কতই না সহজ, তাই না? একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ 10 বাক্যে প্রকাশ করো। তাহলে একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি বাক্য, 10টি গুণ তুমি 10টা বাক্যে লিখে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে, তাই না? তাই তো, কিসের আলোকে? অবশ্যই কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটার আলোকে। এখানে কিন্তু সেরকম কোনো ব্যাখ্যা করে তোমাদেরকে দেওয়া হয়নি, তোমাদেরকে কেবলমাত্র বলা হয়েছে একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ 10 বাক্যে প্রকাশ করো। এটা দিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে বলে দেওয়া হয়েছে কপোতাক্ষ নদের কবিতাটির আলোকে তোমরা এই অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। এখন আমি জানি যে দেশের প্রায় সকল শিক্ষার্থীরাই এই অ্যাসাইনমেন্টটা পেয়ে গেছো। প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আজকে 5 তারিখ, প্রায় জমা দেওয়ার সময় হয়ে যাচ্ছে। তারপরেও আমরা যেহেতু অ্যাসাইনমেন্ট এখনো আমরা অনেকেই জমা দেইনি, বা জমা দেওয়ার ডেট সামনের সপ্তাহের হয়তো শনি, রবি, সোম, এর মধ্যে যারা তৈরি করনি এখনো, তাদের জন্য আজকের ক্লাসটি আমি আশা করি একটা দিক নির্দেশনামূলক ক্লাস হবে এবং সহজেই তোমরা কিভাবে অ্যাসাইনমেন্টটা তৈরি করবে সেটা দেখতে পারবে। এই অ্যাসাইনমেন্টটি তৈরি করার জন্য আজকের ক্লাসটি আমি সাজিয়েছি 3টি স্তরে। প্রথম স্তরে আমরা দেখব যে কপোতাক্ষ নদ এই কবিতাটার ব্যাখ্যা, বিশ্লেষণ, মূল ভাব, কারণ এটির আলোকেই কিন্তু দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ বের হবে। তাহলে কপোতাক্ষ নদ আজকে আমরা পড়ব, কবিকে জানবো, কারণ মাইকেল মধুসূদন দত্তকে না জানলে কপোতাক্ষ নদ কবিতাটি উপলব্ধি করা যাবে না। তার দেশপ্রেমিক সত্তা যে এখানে লুকিয়ে আছে সেটা কিন্তু এখানে বের করা যাবে না। তাহলে আমরা প্রথমেই কপোতাক্ষ নদ এবং কবি পরিচিতি খুব ভালোভাবে জানবো। দ্বিতীয় স্তরে আমরা জানবো যে এই অ্যাসাইনমেন্টটা তৈরি করার জন্য আমরা কোত্থেকে তথ্য পাবো। এই জায়গাটা হবে আমাদের খুব সংক্ষিপ্ত, অর্থাৎ তথ্যগুলো আমি বলে দিব। 3 নাম্বার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এখানে আমি সরাসরি তোমাদেরকে এই অ্যাসাইনমেন্টটা তৈরি করার জন্য আমাদের কি কি পয়েন্টস লাগবে সেটা আমি তোমাদেরকে সরাসরি বলে দিব যে এই পয়েন্টসের আলোকে তোমরা এই অ্যাসাইনমেন্টটা তৈরি করবে। তাহলে তোমাদের নিশ্চয়ই এটা তৈরি করতে খুব বেশি কঠিন মনে হবে না। তাহলে চলো আজকে আমরা চলে যাই আমাদের আজকের নবম শ্রেণীর বাংলার প্রথম অ্যাসাইনমেন্ট, প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কপোতাক্ষ নদের, মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ থেকে নেওয়া হয়েছে। সেটা হচ্ছে একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ 10 বাক্যে প্রকাশ করো। কিসের আলোকে? কপোতাক্ষ নদের নদ নামক যে কবিতাটি, আমাদের যে সনেটটি আমাদের মাইকেল মধুসূদন দত্তের আছে তার উপরে। তাহলে আমরা চলো কপোতাক্ষ নদ নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমি তথ্য বলবো, তারপরে তোমাদেরকে লেখার স্টাইলটা দেখিয়ে দিব। তাহলে কপোতাক্ষ নদ এই কবিতাটাতে আমরা প্রথমে যাই। কপোতাক্ষ নদ এটি মাইকেল মধুসূদন দত্তের একটি সনেট। আমরা মাইকেল মধুসূদন দত্তের যেই কবিতা
নিয়েছি কপোতাক্ষ নদ, আমাদের পাঠ্য বইয়ে আছে, সেটা একটা সনেট। তবে এই সনেটটির আগে মাইকেল মধুসূদন দত্তকে কিন্তু একটু জানতে হবে। না জানলে দেশপ্রেমিক সত্তা, যেটার কারণে আমাদের অ্যাসাইনমেন্ট, সেটা কিন্তু জানা হবে না। মাইকেল মধুসূদন দত্ত, যিনি জন্ম না হলে হয়তো বাংলা সাহিত্য আজকে এখানে দাঁড়িয়ে থাকতো কিনা সন্দেহ আছে। তাকে বলা হয় যুগ স্রষ্টা কবি। আমরা মাইকেল মধুসূদন দত্তের আমাদের বইয়ে যে লেখক পরিচিতিটা বা কবি পরিচিতিটা দেওয়া আছে, তা দিয়ে কিন্তু মাইকেল মধুসূদন দত্তকে পুরোপুরি জানা যাবে না। মাইকেল মধুসূদনকে জানতে হলে মাইকেল মধুসূদন দত্তের জীবনীটা একটু ভালোভাবে জানতে হবে। শুধু মাইকেল মধুসূদন দত্তের জীবনী জানলেও হবে না, সেই যুগে অর্থাৎ তার সময়ের যে যুগ বা যে সময়, সেই সময়টাকেও উপলব্ধি করতে হবে। তাহলে এখন কি কঠিন মনে হচ্ছে যে আমরা মাইকেলকে জানবো, সেই মাইকেল মধুসূদন দত্তের সময়কে জানবো, তারপরে আমরা কবিতা পড়বো? আসলে কঠিন নয়, কারণ আমাদের ছেলেমেয়েরা এখন অনেক বেশি এগিয়ে আছে। সেখানে যদি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আমরা কবি পরিচিতি বা কবি বা লেখকের বিস্তারিত জীবনীগুলো আমরা যদি তাদের সামনে তুলে না ধরতে পারি, তাহলে কিন্তু তারা কবিতাগুলো, গল্পগুলো তারা উপলব্ধি করতে পারবে না। আর উপলব্ধি যদি না করতে পারে, ফিলিংস যদি তার গল্প, কবিতায় বা টপিকের উপরে না হয়, তাহলে কিন্তু কখনোই অ্যাসাইনমেন্ট তৈরি করা সম্ভব নয়। এই জিনিসগুলো যদি আমরা শিক্ষকরা আসলে ফিল না করি, তাহলে কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবো না, যে আমরা কিভাবে ছেলে মেয়েদেরকে বলবো যে তোমরা এইভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করো। তাহলে আমরা চলো যে মাইকেল মধুসূদন দত্তকে একটু জানার চেষ্টা করি। আমাদের বইয়ে মাইকেল মধুসূদন দত্তের কবি পরিচিতি যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এখানে যে তথ্যটা দেওয়া নাই, তার পিতার নাম হচ্ছে তিনি রাজনারায়ণ দত্ত। তিনি অভিজাত কায়স্থ পরিবার, তারা ভূস্বামী ছিলেন যশোর জেলার সাগরদাড়ি গ্রামের রাজনারায়ণ দত্ত। তার মায়ের নাম জাহ্নবী দেবী। তো এই সাগরদাড়ি গ্রামটি ছিল যশোর জেলার কপোতাক্ষ নদের তীরবর্তী একটি গ্রাম। যেই গ্রামে মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছেন, সেই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। তাহলে এই যে কবিকে আমরা ফিল করব, এই কারণে যে চিন্তা করো, যে গ্রামটি যে নদীটি তার গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে, তার জন্মস্থানের পাশ দিয়ে বয়ে গেছে, সেই কবিতাটি, সেই নদীটিকে নিয়ে তিনি অনেক বছর পরে জীবন সায়ান্নে এসে প্রবাসে বসে এই কবিতাটি তিনি রচনা করেছেন সনেট আকারে। যখন বাংলা ভাষা আসলে সঠিকভাবে গড়েও ওঠেনি, ঠিক সে সময় বিদেশি আদলে সনেট তৈরি করেছেন বাংলা ভাষায় কপোতাক্ষ নদকে নিয়ে। সেই কপোতাক্ষ নদের থেকে তুমি যখন 10টি বাক্য লিখবে, তাহলে তোমাকে অবশ্যই কবি পরিচিতিটা ভালোভাবে না জানলে, কবিকে ভালোভাবে না জানলে, তুমি কিন্তু এই সনেট বা এই সনেটের আলোকে, এই কপোতাক্ষ নদের আলোকে কোনোভাবেই তুমি কিন্তু সেই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে পারবে না। তাহলে বলছিলাম যে মাইকেল মধুসূদন দত্তের আমরা জীবনী জানছিলাম, যে তার বাবার নাম রাজনারায়ণ দত্ত, মায়ের নাম জাহ্নবী দেবী। তিনি জন্মগ্রহণ করেছেন যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, যে গ্রামটি কপোতাক্ষ নদীর পাশ দিয়ে বয়ে গেছে, যেখানে তার জন্মকালের পরে তার শৈশব কেটেছে, তার কৈশোর কেটেছে। যে কপোতাক্ষ নদের পানি দিয়ে তার জীবন চলেছে, অর্থাৎ তিনি এখানে সাঁতার কেটেছেন। এই কপোতাক্ষ নদের পানি দিয়ে সাগরদাড়ি গ্রামের যে ফসল ফলেছে, সেই ফসলের দিয়ে তার অন্ন বস্ত্রের সংস্থান হয়েছে, সেই কপোতাক্ষ নদ তিনি জীবন সায়ান্নে প্রবাসে বসে লিখেছেন। সেই কবিতাটি কতটা দেশপ্রেমমূলক হতে পারে, তোমরা কি একবার ভেবে দেখেছো? এবার আমরা মাইকেল মধুসূদন দত্তের শিক্ষা জীবনের দিকে যাই। মাইকেল মধুসূদন দত্ত খুব ছোটবেলায় খুবই মেধাবী ছিলেন। শুধু ছোটবেলায় না, তিনি সারা জীবনই মেধাবী ছিলেন। তবে ছোট্টবেলা থেকে তার অধ্যয়ন স্পৃহা এবং কাব্য প্রীতির প্রতি আমরা তার জীবনী পড়লে দেখতে পাই যে শিশুকাল থেকে তার অধ্যয়ন স্পৃহা ছিল বেশি, তার কাব্যপ্রীতি ছিল বেশি। তিনি ছোট্টবেলায় তার মা যখন তাদের বাড়িতে, তাদের ঘরে বসে রামায়ণ এবং মহাভারত পড়তেন,
এগুলো শুনতে শুনতে তার চোখ অশ্রুপূর্ণ হয়ে উঠত। যেই শিশুটির ছোটবেলায় কেটেছে রামায়ণ মহাভারত, অর্থাৎ তার ধর্ম নিয়ে, তার সংস্কৃতি নিয়ে, সেই শিশুটি একবার কি হয়েছে, মাইকেল নাম ধারণ করেছে। পরবর্তীতে তিনি মাইকেল নাম ধারণ করেছেন। চিন্তা করো এই মাইকেল মধুসূদন দত্তের জীবনীটা কতটা বৈচিত্র্যময়। আমি বারবারই এই ক্ষেত্রে জোর দিব, কবিতাটা থেকে কবিকে বেশি এই কবিতায় আমি জোর দিব, এই কারণে যে কবিকে ধারণ করতে না পারলে কপোতাক্ষ নদ ধারণ করতে পারবে না। কপোতাক্ষ নদকে ধারণ করতে হলে তোমাকে কবিকে ধারণ করতে হবে, তাহলেই তুমি এই অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে তুলে ধরতে পারবে। তাহলে তিনি শিশু বয়সে মায়ের কাছে তার ধর্মের রামায়ণ মহাভারত তিনি শুনে বড় হয়েছেন, সেটা দিয়ে তার আবেগে তার চোখ দিয়ে পানি চলে আসতো। সেই তিনি হিন্দু কলেজে ভর্তি হয়েছেন, জুনিয়র ক্লাস থেকে যখন সিনিয়র শ্রেণীতে গিয়েছেন, সেখানে তিনি ইংরেজিতে কবিতা লিখে ইংরেজিতে রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। সেই হিন্দু কলেজ থেকে পরবর্তীতে তিনি বিশপ কলেজে যান, যখন তিনি মাইকেল নাম ধারণ অর্থাৎ খ্রিস্ট ধর্ম 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তিনি মাইকেল নাম ধারণ করেন। তখনই আসলে তার পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যান। এরপরে তিনি নানানভাবে পাশ্চাত্য সাহিত্যের দিকে ঝুঁকে পড়েন। তিনি ইংরেজিতে সাহিত্য রচনা দিয়ে তার কাব্য প্রতিভার প্রথম স্ফুরণ ঘটান ইংরেজি সাহিত্য দিয়ে। চিন্তা করো, যেই কবি বাংলা সাহিত্যের যুগস্রষ্টা কবি, যেই কবি বাংলা সাহিত্যের প্রথম মহাকবি, যেই কবি বাংলা সাহিত্যকে সর্বপ্রথম পাশ্চাত্য সাহিত্যের সাথে যোগসূত্র তৈরি করে একটা বৈপ্লবিক পরিবর্তন করেছেন, সেই কবি কিনা সর্বপ্রথম তার সাহিত্য রচনা শুরু করেছেন ইংরেজি সাহিত্য দিয়ে। তার প্রথম সাহিত্যের নাম ক্যাপটিভ লেডি, একটা ইংরেজি কাব্যগ্রন্থ। তাহলে চিন্তা করো যে তার কবি প্রতিভা কতটা ছিল। কিন্তু বাঙালি হওয়ার কারণে তার এই কাব্যটি ইংরেজ সমাজে খুব বেশি আলোড়ন সৃষ্টি করতে পারেনি। কিন্তু যার প্রতিভা, যাকে দিয়ে বাংলা সাহিত্যের যোগ সৃষ্টি হবে, তাকে তো থামিয়ে রাখার যায় না। তাই তিনি তাকে এক বন্ধু পরামর্শ দিয়েছিলেন যে তুমি তোমার মাতৃভাষায় সাহিত্য রচনা শুরু করো, এবং তারই পরামর্শে এবং অনেকটা জেদ নিয়ে তিনি বাংলা ভাষায় সাহিত্য রচনা শুরু করেন। তার হাত ধরেই আমরা প্রথম পেয়েছি সনেট, তার হাত ধরে আমরা প্রথম পেয়েছি অমিত্রাক্ষর ছন্দ, তার হাত ধরে বাংলা সাহিত্যে প্রথম এবং এটাই একমাত্র মহাকাব্য যেটা সার্থক মহাকাব্য। তারপরে আরো কয়েকজন মহাকাব্য রচনার চেষ্টা করেছেন বা মহাকাব্য রচনা করেছেন, কিন্তু পুরোপুরি সার্থক হতে পারেননি। যেই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হিসেবে বাংলা সাহিত্যকে বহির্বিশ্বে পরিচিত করে দিয়েছেন, যিনি বিশ্বকবি হিসেবে খ্যাত, যিনি সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে হাত দেননি, সেই রবীন্দ্রনাথও কিন্তু মহাকাব্য রচনা করেননি। অর্থাৎ আধুনিক যুগটা কিন্তু আসলে আধুনিক সাহিত্যের যুগটা কিন্তু মহাকাব্য রচনার যুগ নয়। আর বাংলা ভাষায় মাইকেল মধুসূদন দত্ত যখন তার মেঘনাদ বধ কাব্য রচনা করেছেন, সে সময় সবাই বলেছিল যে বাংলা ভাষা একটা পরিপূর্ণ ভাষাতেই দাঁড়ায়নি, সে বাংলা ভাষায় কিভাবে মহাকাব্য রচনা সম্ভব। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যটি রচনা করেছেন। আমার হাতে আছে তার মেঘনাদ বধ কাব্যটি। আমি বলবো এই কাব্যটি তোমরা সময় পেলে পড়ে নেবে, এবং সেই সাথে তোমরা অবশ্যই কবির জীবনীটি, মাইকেলের জীবনীটি তোমরা জেনে নেবে। তাহলে মাইকেল মধুসূদন দত্ত এভাবেই সাহিত্যে ঢোকেন। তারপরে বলছিলাম তার জীবনীর কথা। তিনি হিন্দু কলেজ থেকে যান বিশপ কলেজে, সেখান থেকে তিনি মাদ্রাজ চলে যান। মাদ্রাজে গিয়ে তিনি একের পর এক কাজ করেন, কিন্তু কোনো কাজেই তিনি সফল হতে পারেননি। তারপর তিনি বিলাত গমন করেন ব্যারিস্টারি পড়ার জন্য। সেখান থেকে তিনি যখন আবার দেশে ফিরে আসেন, সেখানেও তিনি খুব বেশি সফলতা, পেশাগত জীবনে তিনি খুব বেশি সফল হতে পারেননি। কিন্তু তিনি সাহিত্য চর্চা একের পর এক, তিনি সনেট উপহার দিয়েছেন আমাদেরকে, অমিত্রাক্ষর ছন্দ উপহার দিয়েছেন। তিনি পরবর্তীতে তিনি ফ্রান্সে, অর্থাৎ এই কপোতাক্ষ নদ কবিতাটা
তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে এই কবিতাটা রচনা করেছেন। তো ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে, প্রবাসে বসে নিজ দেশের সেই শৈশবের একটা নদী যেখানে তিনি সাঁতার কেটেছেন, যেখানে তার অন্ন বস্ত্র বা যেখানে তার একেবারে যেই নদীটির বাতাসে, যে নদীটির স্রোতধারা তার শরীরে, তার অঙ্গে বেড়ে উঠেছে, সেই নদীটি নিয়ে তিনি কবিতা রচনা করেছেন। তো সেই কবিতাটি দিয়ে আমরা 10টি বাক্য দিয়ে একটা অ্যাসাইনমেন্ট লিখব। তাহলে কি কেবলমাত্র 10টি বাক্যের জন্যই কি, মানে 10টি বাক্য লিখে জমা দিলেই কি একটা অ্যাসাইনমেন্ট হবে? অ্যাসাইনমেন্টের আমি গত ক্লাসে সামগ্রিক অ্যাসাইনমেন্ট আলোচনা করেছি যে এই 10টি বাক্যই কেবলমাত্র বাক্যটি দেওয়া হয়েছে, এবার তুমি তোমার অ্যাসাইনমেন্টের যে নীতিমালাগুলো আছে সেই অনুযায়ী সাজিয়ে কবিতাটির আলোকে 10টি বাক্য তৈরি করে তুমি অ্যাসাইনমেন্টটা জমা দিবে। তাহলে আমরা কবি সম্পর্কে জানলাম যে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, কপোতাক্ষ নদীর তীরবর্তী গ্রাম সাগরদাড়ি গ্রামে। তিনি একটা সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রাজনারায়ণ দত্ত, মায়ের নাম জাহ্নবী দেবী। ছোট্টবেলা থেকেই তার পড়াশোনার প্রতি অত্যন্ত ঝোঁক ছিল, তিনি অত্যন্ত মেধাবী, তিনি অত্যন্ত কাব্য তার পছন্দ, ভালো লাগতো। তিনি মধ্যযুগের অনেক সাহিত্য, অন্নদামঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্য, এই সমস্ত তিনি পড়েছেন। তিনি সংস্কৃত কাব্যে রামায়ণ মহাভারত তার জানা ছিল, পড়েছেন। তিনি পরবর্তীতে ইংরেজি সাহিত্যের দিকে ঝুঁকে যান। তারপরে তিনি ইংরেজিতে সাহিত্য রচনা শুরু করেন এবং পরবর্তীতে তিনি ইংরেজির পরে তিনি বাংলা সাহিত্যে রচনা সৃষ্টি শুরু করেন এবং সেই বাংলা সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন, যেই বাংলা সাহিত্য আজকে তার পথ ধরেই এগিয়ে যাচ্ছে। সেই মাইকেল মধুসূদন দত্তের শেষ জীবন কিন্তু খুব বেশি সুখের যায়নি। তিনি যখন ফ্রান্সের ভার্সাই নগরীতে ছিলেন এবং যখন তিনি কপোতাক্ষ নদটি লিখেন, তারপরে তার অবস্থা, মানে আর্থিক অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যায়। তিনি সেখান থেকে ফিরে আসার জন্য তার বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি পত্র লিখেন যে তাকে যেন অর্থনৈতিকভাবে সাহায্য করা হয়, তিনি যেন দেশে ফিরে আসতে পারেন। তিনি ফ্রান্স থেকে দেশে ফিরে আসেন এবং একটি দাতব্য চিকিৎসা কেন্দ্রে তিনি খুব সামান্য চিকিৎসায় তিনি আসলে মানে মারা যান 1873 খ্রিস্টাব্দের। তিনি পরলোক গমন করেন। এই হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আগেই বলেছি, তিনি বাংলা সাহিত্যের মহাকবি, কারণ তিনি মহাকাব্য রচনা করেছেন। তার মহাকাব্যটির নাম মেঘনাদ বধ কাব্য। যিনি মাইকেল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মাইকেল মধুসূদন দত্ত হয়েছেন, তিনি রামায়ণের কাহিনী নিয়ে তিনি মেঘনাদ বধ কাব্য রচনা করে বাংলা সাহিত্যে মহাকবি নামে খ্যাত হয়েছেন। তিনি পশ্চিমা সাহিত্যের অর্থাৎ ইতালির পেত্রাকার অনুকরণে বাংলায় তিনি সনেট প্রথম রচনা করেন। তিনি বাংলা নাটক রচনা শুরু করেন। তো এভাবে তিনি বাংলায় প্রহসন রচনা শুরু করেন। তার প্রহসন দুইটি হচ্ছে একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। তৎকালীন সময়ের যেই অসঙ্গতিগুলো তার এই প্রহসনগুলোতে ফুটে উঠেছে। তো চলো আমরা এবার যাই কবিতাটিতে কি বলেছে। আগেই বলেছি এই ক্লাসটি আমরা 3টা ভাগে ভাগ করেছি। প্রথমে আমি টপিক নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকে কপোতাক্ষ নদ পড়াচ্ছি। কপোতাক্ষ 9ম শ্রেণীর কপোতাক্ষ নদের উপরে আজকে আমাদের অ্যাসাইনমেন্ট, সেই জন্য আমরা কপোতাক্ষ নদটা পড়ব। তারপরে আমি তোমাদেরকে তথ্য বলে দিব কিসের ভিত্তিতে, কিসের আলোকে তুমি আরো তথ্য সংগ্রহ করে এই অ্যাসাইনমেন্টটা সাজাতে পারো, এবং আমি সরাসরি বলে দিব যে এই অ্যাসাইনমেন্টটার জন্য তোমাকে কি কি পয়েন্টস ব্যবহার তুমি করতে পারো। তাহলে আমি কবিতাটি পড়ছি। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। সতত যেমতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হে হবে দেখা যতদিন যাবে। প্রজারূপে রাজরূপ সাগরেরই দিতে, বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে। বঙ্গজ জনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। তাহলে কবিতাটির দিকে আমরা যাই। প্রথম এই কবিতাটি তো আগেই বলেছি এটা একটা সনেট মানে হচ্ছে 14পদী কবিতা বলি। 14টা লাইন থাকবে। এই 14 লাইনের মধ্যে প্রথমটাকে বলা হয় অষ্টক।
দ্বিতীয় যে স্তবকটা আছে সেটা হচ্ছে ষষ্ঠক। প্রথম 8 লাইন সেটা হচ্ছে অষ্টক, শেষের 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। এই কবিতার প্রথম 6 লাইনে প্রথম 8 লাইনে ভাবের পরিণতি, ভাবের প্রবর্তনা, শেষ 6 লাইনে আছে ভাবের পরিণতি। তো এই 6 লাইনকে আমরা প্রথম 8 লাইনকে যদি ব্যাখ্যা করি, তিনি এটার অর্থটা আমরা জেনে নেই যে কি বলেছেন, এটার ভাবটা কি। প্রথমটা হচ্ছে সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত শব্দের অর্থ সব সময়। হে নদী, সব সময় আমি তোমার কথা ভাবি, সব সময় তুমি আমার মনে পড়ো। সতত তোমার কথা ভাবিয়েই বিরলে, অর্থাৎ বিরলে মানে নির্জনে। তিনি যখন নির্জনে থাকেন, নির্জনে সব সময় তার এই কপোতাক্ষ নদীর কথাটা মনে পড়ে। এই কপোতাক্ষ নদ তার মন থেকে যেন সরতেই চায় না। সেই ছোট্টবেলায় জন্মের পর থেকে তার কৈশোর বয়স পর্যন্ত যেই নদীটি তার প্রাণ ছিল, সেই নদীটি আজকে প্রবাসে বসে জীবন সায়ান্নে এসে তার সবসময় মনে হচ্ছে। সতত যে মতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। একবার এই লাইনটা ফিল করার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীরা, যে সতত যেমতি লোক নিশার স্বপনে। নিশার স্বপন মানে গভীর রাত্রের স্বপনে। সবাই যখন ঘুমিয়ে থাকে, ঠিক সে সময় শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। তিনি সকল মানুষ যখন গভীর ঘুমে, গভীর নিদ্রায় নিমগ্ন, সে সময় তার কানের মধ্যে তিনি কি একটা কলকলো ধ্বনি শুনতে পান। যখনই তার স্বপ্ন ভেঙে যায়, তখন আর সেই কলকলো ধ্বনি নাই। তিনি তখন বোঝেন যে এটা একটা স্বপ্ন ছিল। তখন তার মনে হয় জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। এই লাইনগুলো কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। ভ্রান্ত কি? মিথ্যা। তিনি জানেন যে এই যে আওয়াজটা, এই যে কলকলো ধ্বনিটা, এটা একটা মিথ্যা আওয়াজ, কিন্তু তবুও তিনি কানকে জুড়িয়ে রাখেন এই মিথ্যা আওয়াজ দিয়ে, এই কলকলো ধ্বনিটা দিয়ে। তাহলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। একজন মানুষ সেই নদীটি, সেই জিনিসটার প্রতি কতটা মায়া মমতা থাকলে, কতটা প্রেম থাকলে যে তিনি এটা ভ্রান্তির ছলনে, যে আমি বুঝতে পারছি এটা মিথ্যে, তারপরেও আমি আমার কানকে জুড়িয়ে নেই সেই মিথ্যা আওয়াজটা দিয়েই। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। তিনি বলেছেন তিনি অনেক দেশ ভ্রমণ করেছেন। আগেই বলেছি ব্যারিস্টারি পড়ার জন্য তিনি বিলাত গিয়েছেন, তিনি মাদ্রাজ গিয়েছেন, তিনি বোম্বে গিয়েছেন, তিনি কবিতাটা লিখেছেন ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে। তাহলে তিনি অনেক জায়গায় গিয়েছেন, কিন্তু তিনি কলকাতায়, অর্থাৎ তিনি যশোর থেকে তিনি কলকাতায় গিয়েছেন, বোম্বে, মাদ্রাজ, বিলাত, তারপরে তিনি গিয়েছেন ফ্রান্সে, যেখানে বসে কবিতাটা লিখছেন। এরপরেও তিনি সেটাই বলছেন যে দগ্ধ শ্রুতরূপী বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে। অর্থাৎ তিনি অনেক জায়গা ঘুরেছেন, কিন্তু যেই তৃষ্ণা তার কপোতাক্ষ নদ দিয়ে মিটত, সেটা তো আর কোনো পানি দিয়ে, কোনো নদী দিয়ে, কোনো জায়গায় গিয়ে তিনি সেই তৃষ্ণা মেটাতে পারছেন না। তাহলে এই লাইনগুলো দিয়ে আমরা কি দেশপ্রেমের কথা বুঝতে পারছি না? তার জন্মভূমির কথা তিনি বুঝাতে চাইছেন। তাহলে তিনি মাইকেল নাম ধারণ করলেও তিনি যে সত্যিকারেরই একজন দেশপ্রেমিক, তিনি যে সত্যিকারেরই একজন জন্মভূমির প্রতি যে তার টান, জন্মভূমির প্রত্যেকটা জিনিসের প্রতি তার যে আকর্ষণ, এটা কিন্তু আমরা এই কপোতাক্ষ নদ সনেটটির মাধ্যমে পেয়ে যাই। তাহলে তিনি বলছেন দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। মা ছাড়া, মায়ের দুধ পান ছাড়া যেমন একটা ছোট্ট শিশু বেঁচে থাকতে পারে না, তিনিও বলছেন তার জন্মভূমি, তার প্রিয় মানুষগুলো, তার সেই জন্মভূমির প্রত্যেকটা জিনিস, এমনকি কপোতাক্ষ নদ পর্যন্ত তাকে কি করছে, মনে হয় তার আর বেঁচে থাকার কোনো সার্থকতা নেই যতদিন না তিনি জন্মভূমিতে ফিরে আসেন। কোনো কিছুই তার তৃষ্ণা মিটাতে
পারছে না। তিনি উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। মাইকেল মধুসূদন দত্তের জীবনী যদি আমরা দেখতে পাই, তিনি কিন্তু উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তিনি মনে করতেন তিনি ইংরেজি সাহিত্যে অনেক ভালো কিছু মানে যে বাংলা সাহিত্য আজকে তিনি সমৃদ্ধ করেছেন, তিনি হয়তো বিদেশি ইংরেজি সাহিত্যে তিনি খুব বেশি একজন শেক্সপিয়র বা মিল্টন তৈরি হবেন। কিন্তু তিনি এই উচ্চাকাঙ্ক্ষায় তিনি মাইকেল নাম ধারণ করেছেন, তিনি বিদেশে গিয়েছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোথাও গিয়ে তিনি সেই জন্মভূমি, সেই প্রিয় মানুষগুলো, মাতৃভূমির মানুষগুলোর মতো কাউকে আপন পাননি। সেই রকম ভাবে কোনো জিনিস তাকে আকৃষ্ট করতে পারেনি। পরবর্তীতে তাকে কি করতে হয়েছে? সেই জন্মভূমিতেই আবারও ফিরে আসতে হয়েছে। তাহলে এই যে 8টা মানে অষ্টক পর্যন্ত আমরা দেশপ্রেমের কিরকম বিষয়টা এখানে পাই। তাহলে তোমরা কি অ্যাসাইনমেন্টের মধ্যে এই অষ্টকের যে ব্যাখ্যা বিশ্লেষণ, এটাকে শুধুমাত্র মৌখিক পড়ে দেশপ্রেম পড়ে হবে না, এটা তোমাকে ফিল করে নিতে হবে যে একজন মানুষ প্রবাসে বসে যখন তার এই শৈশবকালের নদীটির কথা লিখছেন, তাহলে এখানে কি হতে পারে, কতটা তার দেশপ্রেম, সেই গুণগুলো কিন্তু মাইকেল মধুসূদনের মধ্যে পেয়েছি আমরা। সুতরাং এখান থেকেও তুমি নোট নিতে পারো। এবার আমরা ষষ্ঠকের দিকে যাই। আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে, বঙ্গজ জনের কানে সাথে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। তিনি শেষের ষষ্ঠকে তার আকুতি যে আমি কি আর কখনো আমার সেই জন্মভূমি, সেই প্রিয় মাতৃভূমি, সেই কপোতাক্ষ নদের কাছে বা আমার প্রিয় আপনজন বা আমার জন্মভূমি থেকে আমি আর কখনো ফিরে যেতে পারবো? এটা কেমন হয়? একজন মানুষ মনে হচ্ছে যেন তিনি সকল আপনজন ফেলে দিয়ে, সকল কিছু ছেড়ে দিয়ে তিনি যখন প্রবাসে আছেন, তার দেশে ফেরার যে আকুতি, সে আকুতিটা কি ফিলিংস ছাড়া তুমি যদি অনুভব না করো, তাহলে কি সেটা বোঝা সম্ভব? এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে তার ভিতরে কি হচ্ছিল তখন, যে তিনি আক্ষেপ করছেন আর কি হে হবে দেখা যতদিন যাবে। তাহলে তার যে আক্ষেপ, এখানে কি আমরা দেশপ্রেম পাই না? অবশ্যই দেশপ্রেম পাই। এবং দেশপ্রেমিকের যে গুণ আমরা লিখব, এখানে কিন্তু মাইকেল মধুসূদন দত্তের মধ্যে তার সম্পূর্ণ গুণগুলোই আছে। তাহলে এই কবিতাটার অর্থটা আমরা জানলাম, ভাবটা আমরা জানলাম। এখন তোমাদের মধ্যে এই ভাবটা ধারণ করবে, তোমরা দেশপ্রেমিকের 10টা গুণ লিখবে কবিতাটার আলোকে। তাহলে আমি মনে করছি যে আমি যখন বলেছি, বাকিটা তোমরা কি করবে, তোমরা নিজে অনুভব করে আরো পড়ে এই দেশপ্রেমিকের 10টি গুণ এই কবিতা থেকে এবং কবির জীবনী থেকে তোমরা পেয়ে যাবে। এবার আমি যেহেতু এটা সনেট, যেহেতু আজকে কবিতাটা পড়াচ্ছি, সেখানে সনেটের এখানে যে একটা অন্তমিল আছে, আমাদের লাইনগুলোর যে অন্তমিল আছে, বর্ণবিন্যাস তিনি করেছেন, সেটা আমরা একটু দেখব। যেমন প্রথম লাইনটাতে আছে সতত হে নদ তুমি পর মোর মনে। মনে করো এই লাইনটা মনে, এই শব্দটা আমরা ক ধরলাম, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, এটার সাথে আমাদের মনের সাথে বিরলের শেষ বর্ণটার সাথে মিল নেই, তাহলে এটাকে আমরা বললাম খ। সতত যেমতি লোক নিশারে স্বপনে, তাহলে এটা প্রথমটা যে আমরা মনে স্বপনে, আমরা এটাকেও ধরবো ক। শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে, এটাকে আমরা ধরবো খ। জুড়াই ছলনে, এটা আমাদের ক। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, এটা খ। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। এখানে আমাদের এই কবিতাটার মিল বিন্যাসটা হচ্ছে ক, খ, আবার ক, তারপরে খ, এরপরে ক, খ, খ এবং ক। এই হচ্ছে আমাদের কপোতাক্ষ নদের সনেটের প্রথম 8 লাইনের অন্তমিল। এরপরে আমরা যখন ষষ্ঠকে যাব, অর্থাৎ প্রথম লাইনটাকে আমরা ক ধরেছি, দ্বিতীয় লাইনটা খ, তৃতীয় লাইনটা ক, চতুর্থ লাইনটা খ, এরপরে আবার পঞ্চম লাইন ক, তারপরে খ, খ, ক। এভাবে গেল আমাদের প্রথম অষ্টকের মিল বিন্যাস। আমাদের ষষ্ঠকের মিল বিন্যাসটা যদি আমরা দেখি, আর কি হে হবে দেখা যতদিন যাবে, এখানে আমাদের এটা যেহেতু ক এবং খ এর সাথে আমাদের শেষ বর্ণটার মিল নেই, তাই এটাকে আমরা ধরবো গ। তারপরে আছে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, যেহেতু আগের লাইনগুলোর সাথে আমার মিল নেই, এটাকে আমরা ধরবো ঘ।
তারপরে আছে বাড়িরূপ করো তুমি এ মিনতি গাবে, এটাকে আমরা বলবো গ। তারপরে আছে বঙ্গজ জনের কানে শখে সখারিতে, এখানে আমরা এটাকে বলতে পারি, আমাদের ক্ষয়ের সাথে মিল আছে তাই এটা ঘয়ের সাথে মিল আছে, এটাও হচ্ছে ঘ। তারপরে আমরা বলবো নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, তার মানে আমাদের এটা গ। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ঘ, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, এটা হচ্ছে আমাদের এই সনেটের ষষ্ঠকের অন্ত মিল। তাহলে আমরা কবিতাটার ভাব বুঝলাম, আমরা কবিকে কবিতার সাথে আমি আশা করি যে তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন যে কবিকে বুঝতে হবে, কবির সময়কে বুঝতে হবে, তাহলেই কবিতাকে তুমি ধারণ করতে পারবে। যদি ধারণ করতে পারো তাহলেই তোমার পক্ষে একটা অ্যাসাইনমেন্ট তুমি বুঝে, এবং এই অ্যাসাইনমেন্ট শুধু এই অ্যাসাইনমেন্টই নয়, তোমার ভবিষ্যৎ জীবনে যখন তুমি কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতে যাবে, টপিকের উপরে যখন তুমি প্রাধান্য দিবে, তখন কিন্তু তুমি একজন সত্যিকারেরই আসলে তোমার মতামত প্রকাশ করতে পারবে। অ্যাসাইনমেন্টের মধ্যে তোমার ব্যক্তিত্ব, তোমার সৃজনশীলতা প্রকাশিত হবে। আশা করি আমি কবিতাটা এবং কবিতার সাথে সম্পর্কিত কবির জীবন খুব সংক্ষেপে তুলে ধরতে সক্ষম হয়েছি। যদি তোমরা এটাকে কাজে লাগাতে পারো তাহলে বলবো যে তখনই আমি সার্থক। তাহলে আমরা এই কবিতাটা আমরা আজকে শেষ করলাম। এইবার এই সনেটটি মানে এই অ্যাসাইনমেন্টে লেখার জন্য আমরা আরো কি করব, একটা কবিতা থেকে আমরা এখান থেকে যা যা জানবো তথ্য, অর্থাৎ আমি বলেছি যে আজকের ক্লাসটি আমাদের 3টি অংশে আমরা ভাগ করে নিয়েছি, দীর্ঘ সময় ধরে আমরা ক্লাসটি করব। তো সেখানে আমি আজকে কবিতা আমরা শেষ করলাম। কবিতার ভিতরে যে তথ্যগুলো দেওয়ার যা সংক্ষেপে যতটুকু পারা যায় আমি তুলে ধরেছি। এবার আমরা আরো তথ্য দিব, আরো তথ্য। তুমি তোমার মতো করে যে আমি আরো তথ্য চাই, মানুষের আসলে শেখার কোনো শেষ নাই। যে মাইকেল মধুসূদন দত্ত একটা জমিদার পরিবারে জন্ম নিয়েছেন, তিনি ইচ্ছে করলে সাধারণভাবে লেখাপড়া করে 8-10 জন বাঙালি যেরকম হয় তিনি কিন্তু সেরকমই হতে পারতেন। তিনি বিশপ কলেজে পড়াশোনা করলেও ইংরেজের একজন পদস্থ কর্মকর্তা হয়ে দিব্যি তিনি কি করতে পারতেন, জীবনযাপন করে যেতে পারতেন। কিন্তু হতো তাহলে কি আজকে আমরা সেই কপোতাক্ষ নদ, সেই মেঘনাদ বধ কাব্য, সেই সনেট, সেই অমিত্রাক্ষর ছন্দ, তার সেই প্রহসন, তার সেই নাটকগুলো আমরা পেতাম? অবশ্যই পেতাম না। তাহলে এই যে চ্যালেঞ্জ, মানুষ যে চ্যালেঞ্জ নিবে, মানুষের মধ্যে যে সৃষ্টিশীলতা আছে, তার যে নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে, এগুলো কিন্তু তুমি প্রকাশ করতে পারবে যদি তুমি তথ্য জানতে পারো। তোমাকে তথ্যের জন্য এই দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ 10 বাক্যে, বাক্য 10টা, কিন্তু তুমি আরো তথ্য কিভাবে অর্জন করবে দেশপ্রেমিক সম্পর্কে? এতদিন হয়তো স্বাভাবিকভাবেই ভেবে গেছো, এখন তুমি দেশপ্রেমিক সম্পর্কে 10টি গুণ বের করবে। এটা কি খুব বেশি সহজ? খুব বেশি সহজ না, আবার খুব বেশি কঠিনও না। সেই জন্য তোমাকে কি করতে হবে, এই কবিতাটার সাথে সাথে এই অ্যাসাইনমেন্ট তৈরির জন্য যে তথ্যগুলো তুমি পাবে সেটা হচ্ছে তোমাদের বইয়ের আরো অনেক কবিতা আছে এরকম দেশপ্রেমমূলক, যেমন তার আগেই আছে বঙ্গবাণী কবিতাটি। বঙ্গবাণী কবিতাটিও কিন্তু একটি দেশপ্রেমমূলক কবিতা। মধ্যযুগে থেকে একজন কবি তার মাতৃভূমি এবং মাতৃভাষার প্রতি যে অনুরাগ আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকেও কি করতে পারো, তুমি উদাহরণ তথ্য নিতে পারো। এরপরে আমাদের এই বইটাতেই আছে, দেখো আমাদের এই বইটাতে আমার পরিচয় নামে একটা কবিতা আছে সৈয়দ শামসুল হকের। আমার পরিচয় বলতে ওই কবিতায় কবি কি বুঝিয়েছেন, সেই চর্যাপদ থেকে বর্তমান সময়ের এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম পর্যন্ত, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত তিনি কি করেছেন, দেশপ্রেমের যতগুলো শিকড় আমাদের আছে, যা যা আমাদের পিছনে পূর্বপুরুষদের অবদান আছে, তাই তিনি তুলে ধরেছেন। তাহলে দেশপ্রেমের 10টি গুণের জন্য আমরা এই কবিতাটা সহায়তা তথ্য পেতে পারি। এছাড়া আমরা আরো তথ্য পেতে পারি। আমরা পেয়েছি আমাদের এই বইটাতে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তাহলে একটা স্বাধীনতা, একটা জাতির স্বাধীনতা পাওয়ার জন্য কবি শামসুর রহমান এই কবিতায় কি কি তুলে ধরেছেন সেটা যদি তুমি পড়ো, সেখান থেকেও তুমি দেশপ্রেমমূলক যে 10টি বাক্যের কথা বলা হয়েছে তুমি সেখান থেকেও কিন্তু তথ্য পেতে পারো। এছাড়া আমাদের এই বইটাতেই
কাজী নজরুল ইসলামের উপেক্ষিত শক্তির উদ্বোধন নামক একটা প্রবন্ধ আছে। তাহলে সেখানে আমরা কি দেখতে পাই? এই প্রবন্ধটার মধ্যে উপেক্ষিত শক্তির উদ্বোধন, সেখানে তিনি 10 আনা 6 আনা মানুষকে ভাগ করেছেন। একটা রাষ্ট্রকে যদি সঠিকভাবে সকল মানুষকে, সকল জনগণকে নিয়ে যদি সঠিকভাবে উন্নয়ন আমরা দেখতে পাই, তাহলে আমরা সেই প্রবন্ধটা পড়লেই আমরা কি করতে পারবো? আমরা সেখান থেকেও দেশপ্রেমমূলক অনেক তথ্য এই প্রবন্ধটাতেও আমরা পেয়ে যেতে পারি। এছাড়া আমরা এই বইটা ছেড়ে যদি আমরা পিছনে, মানে তোমাদের পিছনের দিকে যাই, যেমন ধরো তুমি 8ম শ্রেণীতে পড়েছো, এই মাইকেল মধুসূদন দত্তের কবিতার নাম বঙ্গভূমির প্রতি তুমি পড়ে আসছো। ঠিক এরকমই একটা আকুতি প্রকাশক একটা কবিতা হচ্ছে বঙ্গভূমির প্রতি। সেখানেও তিনি আকুতি জানিয়েছেন, যে দেশকে আমি ছেড়ে আসছি, যেই দেশের মানুষকে আমি ছেড়ে আসছি, সে মানুষ কি আমাকে ক্ষমা করেছে? আমি কি আবার তাদের কাছে ফিরে যেতে পারবো? তাই না? বঙ্গভূমির প্রতি কবিতাটা পড়নি মাইকেল মধুসূদন দত্তের? এখান থেকেও তুমি তার আরো বেশি করে দেশপ্রেমমূলক তথ্যগুলো পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা 8ম শ্রেণীতে আবার আসিব ফিরে কবিতাটি পড়েছ। সেখানে কি দেখানো হয়েছে? দেশপ্রেমের এতই টান যে কবি জীবনানন্দ দাশ তার মৃত্যুর পরেও তিনি কি করতে চেয়েছেন? আবারও দেশে ফিরে আসতে চেয়েছেন। কিভাবে? ব্যক্তি শারীরিকভাবে না হলেও তিনি কি করেছেন? কখনো শঙ্খচিল, কখনো একটা সুদর্শন পোকা, কখনো একটা ছোট্ট বালকের দৃশ্যের মধ্যে, কখনো কলমির গন্ধের মধ্যে, কখনো একটা ছেঁড়া পালের মধ্যে তিনি দেশপ্রেম মানে ফিরে আসতে চান। তাহলে এই যে দেশপ্রেমমূলক কবিতা, এখান থেকে আমরা তথ্য পেতে পারি। এছাড়া আরো যেটা করতে পারি সেটা হচ্ছে, তোমরা তোমাদের 8ম এবং 9ম শ্রেণীর জন্য তোমরা 6ষ্ঠ শ্রেণী থেকেই একটা প্রবন্ধ পড়ে আসছো, স্বদেশ প্রেম। সেই জায়গা থেকেও কিন্তু তুমি অনেক তথ্য পেয়ে যেতে পারো। তো এভাবে আমরা কি করতে পারি? দেশপ্রেমমূলক অনেক তথ্য আমরা পাবো এই অ্যাসাইনমেন্টটা তৈরি করার জন্য। তাহলে আমাদের প্রথম ধাপ, আমি বলেছি যে আজকের ক্লাসটি 3টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে ছিল আমাদের কপোতাক্ষ নদকে তোমাদের সামনে তুলে ধরা, সেই সাথে আমরা কবির সাথে পরিচয় করিয়ে দেওয়া। আমি বারবারই বলবো যে যেই কোনো টপিক পড়ানোর সময় আমাদের সম্মানিত শিক্ষকরা অবশ্যই তার টপিকটাকে কবি পরিচিতির সাথে, সময়ের সাথে বেশি বেশি তথ্য দিয়ে আমাদের কেবলমাত্র বইয়ে উল্লেখিত যে কবি পরিচিতি দেওয়া হয় সেটার মধ্যে সীমাবদ্ধ না থেকে আরো বিস্তারিত আলোচনা করতে হবে। না করলে আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি এগিয়ে আছে। সেখানে আমরা যদি গত বাধা কিছু তথ্য দেই, তাহলে কিন্তু সেই ধরনের অ্যাসাইনমেন্ট তৈরি করা তার পক্ষে সম্ভব হবে না। সেখানে আমরা কি করব? তাদেরকে যত বেশি তথ্য দেওয়া যায় তারা তত বেশি সমৃদ্ধ হবে এবং সে তার মতামত, তার অ্যাসাইনমেন্টগুলোতে ব্যক্তিত্ব, সৃজনশীলতা এবং মতামত প্রকাশ করতে পারবে। তাহলে আমাদের দ্বিতীয় ধাপ চলে গেল তথ্য। এইবার আমরা যাব অ্যাসাইনমেন্টটা কিভাবে করব। এই অ্যাসাইনমেন্টটা আমি কিভাবে সাজাবো? ধরো আমাকে দেওয়া হতো যে তোমার এই কাজ, মনে করো আমি এখন স্টুডেন্ট, আমি এখন এই অ্যাসাইনমেন্টটা সাজাবো, আমি এখন এটা তৈরি করব। তো আমি কবিতা পড়লাম, আমি তথ্যগুলো জেনে গেলাম, এইবার আমি এই অ্যাসাইনমেন্টটা কিভাবে সাজাবো। এইবার আমাকে যদি বলা হয় যে আমি কি করে সাজাবো, তাহলে এখন আমি সূচিপত্রে আমি একটা কি করব, এখন একটা সিরিয়াল তৈরি করব আমার এই অ্যাসাইনমেন্টটা তৈরির জন্য। তো তোমাদেরকে আমি শিরোনাম বলেছি, কবিতা বলেছি। এবার অ্যাসাইনমেন্টটা লেখার জন্য আমার কি কি কাজগুলো করতে হবে। এই কাজগুলোর মধ্যে প্রথমে হচ্ছে অধ্যায়টি ভালোভাবে পড়া, যেটা আমরা করেছি। বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা, তোমাকে আমি উৎসের কথা বলেছি, কোন জায়গা থেকে তুমি তথ্যগুলো সংগ্রহ করবে। এরপরে নীতিমালার আলোকে অ্যাসাইনমেন্ট লেখা। এবার তুমি লেখা শুরু করবে। এখন তুমি যে লেখা শুরু করবে, এবার আমি লিখতে শুরু করলে আমি কি করতাম, এখন আমি সেটাই দেখাবো। এখন মনে করো আমি 9ম শ্রেণীর একজন ছাত্রী। এখন আমি অ্যাসাইনমেন্টটা লিখতে গেলে কি করব? তোমাদের অনেক বিদ্যালয় যারা অ্যাসাইনমেন্টগুলো পেয়ে গেছো, অনেকে হয়তো লেখার কাজ অনেক দূর এগিয়ে গেছো, সামনে শনি রবিবারই হয়তো জমা দিবে। কিন্তু এই অ্যাসাইনমেন্ট লেখার জন্য আসলে আমরা আগেই বলেছি, আমার ক্লাসটাই ছিল অ্যাসাইনমেন্টের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া, অ্যাসাইনমেন্ট কি, কেন, কিভাবে এগুলো করা। তো অ্যাসাইনমেন্টের যে নীতিমালা আছে, সেই নীতিমালা একটা কাঠামো দাঁড় করানো হয়, কিন্তু তারপরেও
অনেকের স্বকীয়তা থাকে, অনেকের মতো করে অ্যাসাইনমেন্ট তৈরি করে। তাহলে তোমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন অনেকে হয়তো সেই আলোকে করে ফেলেছ এতক্ষণে, কিন্তু আমি হলে কি করতাম বা আমি ছাত্র হলে কিভাবে অ্যাসাইনমেন্টটা সাজাতাম আজকে আমি সেটাই দেখাবো। এখন আমি চলে যাব আমাদের অ্যাসাইনমেন্ট আমি কিভাবে লিখব। তাহলে আমি আগেই তো গত ক্লাসেই তোমাদেরকে কিন্তু অ্যাসাইনমেন্টের খাতা দেখিয়েছি, আজকেও আমরা সেরকম খাতাটা দেখাবো এবং আমি কি করব সেটা লিখবো। আমি কোহিনূর কবিতা এখন নবম শ্রেণীর একজন ছাত্রী, যার হাতে একটা অ্যাসাইনমেন্ট আছে কপোতাক্ষ নদের একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ 10 বাক্যে প্রকাশ করো। আমি আমার টপিকসের জন্য যেহেতু আমাকে শনিবার রবিবারই অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে আমাদের, সেই জন্য আমি কি করেছি, আমার টপিকটা আমি ভালোভাবে পড়ে নিয়েছি। আমার সামনে যত তথ্য আছে, কারণ আমি তথ্য দিতে যেমন পছন্দ করি, তার কারণ হচ্ছে আমি তথ্য নিতে তত বেশি পছন্দ করি। আমার সামনে অবারিত সুযোগ, আমি যেখান থেকে খুশি আমি তথ্য পেতে পারি। আমাদের সামনে আছে ইন্টারনেট, আমাদের সামনে পত্রপত্রিকা, আমাদের সামনে আছে এই যে মাইকেল মধুসূদন দত্তের যে কোনো জায়গায় সার্চ করলে আমরা জীবনী পেয়ে যেতে পারি। আমরা বই, যেখানে আগে আমরা সেলফে বই গুছিয়ে রাখতাম, একটা রবীন্দ্র রচনাবলী, নজরুল রচনাবলী, শরৎ রচনা সমগ্র, এভাবে সেই জায়গা থেকে আমরা তথ্য পেতে পারি। এখন একটা সার্চ করলে আমরা পেয়ে যাই। তাহলে এখন আমি আবারও বলছি, আমি কোহিনূর কবিতা, আমি এখন নবম শ্রেণীর একজন ছাত্রী। এখন আমি অ্যাসাইনমেন্টটাকে সাজাবো। প্রথমে আমি এখানে লিখব ভূমিকা। এই অ্যাসাইনমেন্টটার জন্য আমার প্রথম আমার যে প্যারাটা আমি নিব সেটা হচ্ছে ভূমিকা। এরপরে আমি লিখতে পারি, যেহেতু এখানে দেশপ্রেমের কথা বলা হয়েছে, তখন সেটা হবে দেশপ্রেম কি, কারণ সেটা আমি বুঝেছি কিনা দেশপ্রেম কি সেটা প্রকাশ করার জন্য আমার এই ধরনের একটা পয়েন্ট হলে মনে হয় ভালো হয়। তাহলে আমি যে দেশপ্রেমটা কি সেটা যে আমি এখানে বুঝতে পেরেছি, তাহলে এই পয়েন্টের মাধ্যমে আমার কিন্তু সেটা প্রকাশিত হবে। 3 নাম্বার প্যারা আমি এখানে লিখতে পারি যে কবি মাইকেল মধুসূদন দত্তের তার জীবন, এখানে কবি মাইকেল মধুসূদন দত্তের একটা দেশপ্রেমমূলক কোনো কিছু এখানে আমরা পয়েন্ট নিতে পারি। কি হতে পারে, ধরো কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনে দেশপ্রেম অথবা এই ধরনের কোনো কিছু একটা পয়েন্ট তুমি দিতেও পারো, নাও দিতে পারো, এটা বাধ্যতামূলক নয়। তবে আমি হলে দিতাম যে তার মাইকেল মধুসূদন দত্তের কাব্যে দেশপ্রেম, এভাবে আমি একটা পয়েন্ট তৈরি করতে পারি। এটা একান্তই আমার ব্যক্তিগত, যেহেতু অ্যাসাইনমেন্টে আমাকে কিছু স্বাধীনতা দেওয়া হয়েছে। তাহলে এখানে আমি লিখতে পারি কবি মাইকেল মধুসূদন দত্তের কাব্যে দেশপ্রেম। কবি মাইকেল মধুসূদন দত্তের কাব্যে দেশপ্রেম। তাহলে কি হবে, আমার এই যে 10টি বাক্যে আমি যে অ্যাসাইনমেন্টটা লিখব সেখানে কিন্তু আমি যে কবিতাটার সাথে রিলেটেড আছি সেটা একটা প্রকাশিত হলো। তাহলে আমার প্রথম পয়েন্টস হচ্ছে ভূমিকা, যেটা আমরা সবসময় করে থাকি। তারপরে হচ্ছে দেশপ্রেম কি, যেহেতু এখানে আমি দেশপ্রেম নিয়ে দেশপ্রেমিকের 10টি গুণ আমি লিখব, তাহলে দেশপ্রেম হলে তো আমার ভিতরে প্রেম জাগলে তো আমি প্রেমিক হব, তাই না? তারপরে কবি যেহেতু এটার আলোকে আমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করব। এরপরে আমরা বলতে পারি এখানে আরেকটা পয়েন্ট হতে পারে যে দেশপ্রেমিকের উদাহরণ। আমাদের সামনে অনেক উদাহরণ আছে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সামনে দেশপ্রেমিকের উদাহরণ, আমাদের সামনে আমাদের ভাষা আন্দোলনের শহীদরা আমাদের সামনে দেশপ্রেমিকের উদাহরণ, আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের দেশপ্রেমিকের উদাহরণ। এরকম পৃথিবীর আরো অনেক অনেক বিখ্যাত ব্যক্তি আছেন যারা তাদের স্বাধীনতার জন্য, তাদের জনগণের জন্য, রাষ্ট্রের জন্য অনেক কিছু করেছেন। এরকম আমরা কিছু উদাহরণ অর্থাৎ দেশপ্রেমিকের উদাহরণ আমরা লিখতে পারি, উদাহরণ আমরা দিতে পারি। এরপরে আমার কাছে যে পয়েন্টটা যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ। এবার আমি দিব মূল পয়েন্ট, দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ।
আমরা উদাহরণও নিয়েছি দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ। এইবার আমি নিতে পারি আমার মতামত, অর্থাৎ আমি মতামত এবার আমার নিজস্ব মতামত প্রকাশ করব এবং 7 নম্বরে আমি বলবো উপসংহার। তাহলে এই হচ্ছে আমি ছাত্র অবস্থায় বা আমি যদি একজন নবম শ্রেণীর ছাত্রী হই আর আমাকে যদি বলা হয় এইরকম একটা অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য, তাহলে সেখানে আমি অ্যাসাইনমেন্টটা এভাবে সাজাবো। আমার সামনে আমি পয়েন্টস নিয়েছি, ভূমিকা, দেশপ্রেম কি, কারণ যেহেতু দেশপ্রেম নিয়ে কথা হচ্ছে সেখানে দেশপ্রেম কি এটা আমাকে আমি যে বুঝতে পেরেছি সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে আমার অ্যাসাইনমেন্টে। কবি মাইকেল মধুসূদন দত্তের কাব্যে দেশপ্রেম, যেহেতু আমরা এই কবিতাটার আলোকে তৈরি করেছি, তাহলে আমরা কিন্তু মাইকেল মধুসূদন দত্তের কাব্যে দেশপ্রেম এই পয়েন্টসটা দিলে এটার সাথে যে সম্পর্কিত অ্যাসাইনমেন্টটার সাথে সেটা আমাদের কাছে স্পষ্ট হবে। আর এটার জন্য আগেই বলেছি যে আমাদের বঙ্গভূমির প্রতি কবিতা আছে, কপোতাক্ষ নদ আছে এবং মাইকেলের জীবনী আমাদেরকে জানতে হবে। তো এভাবে আমরা করব। তারপরে দেশপ্রেমিকের উদাহরণ আমরা নিব। আমাদের সামনে অসংখ্য দেশপ্রেমিক আছেন যাদের উদাহরণ আমরা নিতে পারি। দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ, যেটা সবচেয়ে আমাদের অ্যাসাইনমেন্টের মূল, যেটাকে উপলক্ষ করে আমাদের এই অ্যাসাইনমেন্ট। তারপরে হচ্ছে আমার মতামত, তারপরে উপসংহার। তাহলে এই হচ্ছে আমার দৃষ্টিতে একটা পরিপূর্ণ অ্যাসাইনমেন্ট নবম শ্রেণীর। তো আজকে এখানে আমরা 3টি ধাপে ক্লাসটি করেছি। 3টি ধাপের মধ্যে প্রথম ধাপ ছিল কবিতাটা নিয়ে আলোচনা করা, যেটা না জানলে আমরা আসলে অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবো না। দ্বিতীয় হচ্ছে তোমাদের কাছে তথ্য সরবরাহ করা, যে এই অ্যাসাইনমেন্টের জন্য তুমি কি কি তথ্য পাবে, এই পয়েন্টসগুলো লেখার জন্য তুমি কি কি তথ্য পাবে। 3 নাম্বার হচ্ছে তোমার এই হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট। এখন খাতাটা আমাদের আছে, এই যে খাতা, সেখানে শিরোনামের মধ্যে আমি লিখব একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ 10 বাক্যে প্রকাশ লিখে তারপরে আমি বিষয়ের নাম তো লিখব, তোমার শিক্ষকের নাম, তোমার নিজের নাম। এরপরে তুমি যাবে সূচিপত্রে, এই ধরনের পয়েন্টসগুলো তুমি সূচিপত্রে লিখবে। লিখে ভিতরের পাতায় তুমি কি করবে, একের পর এক তুমি তোমার বর্ণনা দিয়ে যাবে। তাহলে আজকে আশা করি নবম শ্রেণীর শিক্ষার্থীদের যত ধরনের ভীতি ছিল, যত ধরনের টেনশন ছিল, যত ধরনের ব্যস্ততা ছিল, আশা করি কমে যাবে। অ্যাসাইনমেন্টটা আমি আমার মতো করে তৈরি করেছি। তোমাদেরকে যদি কোনো শিক্ষক এর চেয়ে ভালো কোনো ডিরেকশন দেয়, তোমরা তোমাদের মতো করে তৈরি করবে। এটা হচ্ছে আমার একটা ডিরেকশন। তো পরবর্তী ক্লাসে আমরা আবারও কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে, হয়তো আমি 8ম শ্রেণীর প্রথম অ্যাসাইনমেন্টটা নিয়ে কথা বলবো। তো তোমরা আশা করি আমার সঙ্গে থাকবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ক্লাসটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সকল শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা যারা আজকে এই ক্লাসটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।